নমস্কার। আজকে এই প্রেস কনফারেন্সে রাজ্যের মাননীয় মন্ত্রী, দলের স্পোকসম্যান শ্রী ব্রাত্য বসু, দলের পক্ষ থেকে আমি ডক্টর শশী পাঁজা, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের আজকে ডেকেছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির বাংলার বিরোধিতা করতে গিয়ে সেই নিজের সীমাটা নিজেই লঙ্ঘন করছেন। বাংলার বিরুদ্ধে কিংবা তার বিরোধিতা করতে গিয়ে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, বাংলার ভাষা, বাংলার মানুষ, আমরা বাঙালি, প্রত্যেকেই আক্রমণ করছেন এবং প্রত্যেককেই অপমান করছেন প্রতিনিয়ত, প্রতিদিন, লাগামহীনভাবে। এবং এইটা তাদের পার্টিতে, বাংলা এবং ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে প্রত্যেকেই সেটাকে অধিকার মনে করে যে বাংলাকে অপমান করা যায়। আপনারা দেখেছেন গতকালকে কর্ণাটকায় যিনি একজন সাংবিধানিক পদে রয়েছেন, সংবিধানের শপথ নিয়েছেন, তিনি বাংলার বিরোধিতা, সেটা বিস্তারিত ব্রাত্য বসু বলবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন আসনে আমরা তাকে বসিয়েছি? ভগবানের আসনে। এবং আমাদের জাতীয় সঙ্গীত, সেটা আমাদের আবেগ, তিনিও সেটা গাওয়ার কথা। এবং সেই জায়গায় গতকালকে তার এই অবমাননার উক্তি, এই অবমাননা, এই অপমান, বাংলাকে টার্গেট করা, বাংলাকে প্রতিনিয়ত এই ইনসাল্ট করাটা ভারতীয় জনতা পার্টি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে। প্রথমে আপনারা ভাবতে পারেন, আমরা কেউ ভেবেছিল, হয়তো ভারতবর্ষের কেউ ভেবেছেন যে তারা অজ্ঞ, নিরক্ষর। সেইটা পেরিয়ে গেছে। ওরা অজ্ঞ নয়, নিরক্ষরও নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বাংলাকে আক্রমণ করছেন। এবং বাংলার মেরুদণ্ড যাতে ভাঙা যায়, বাংলার ইন্টেলিজেন্সিয়া যাতে ভাঙা যায়, বাংলার কালচার যেটা যারা বোঝেন না, বাংলার বিরোধিতা যারা, তাই জন্যে বাংলার বহিরাগত তাদেরকে বলা হয়। কেন বলা হয়? প্রতিদিন এই উদাহরণটা আমরা পাচ্ছি। আমরা অবশ্যই এটা নিয়ে ব্রাত্য আরও বলবেন। আমরা সত্যি ব্যথিত, কষ্টে আছি, কষ্ট পাচ্ছি, তাই আজকে আপনাদেরকে এই কথাটা বলছি। মাননীয় শ্রী ব্রাত্য বসু আরও বিস্তারিত বলবেন এই বিষয়ে। নমস্কার আপনাদের সবাইকে। না, এটায় আমি একেবারেই বিস্মিত নই, কেননা বিজেপি আমরা বরাবরই জানি বিভাজনের দল। সেই বিভাজন কখনো হিন্দু মুসলমানে তারা লাগাতে চায়, কখনো ব্রাহ্মণ বনাম মতুয়া বা দলিতে তারা লাগাতে চায়, কখনো বাঙালি বনাম অবাঙালিতে লাগাতে চায়। ইদানিং তারা যেটা শুরু করেছে, দুই গ্রেট বাঙালি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এটাই বটম লাইন। বঙ্কিমের যে ন্যারেটিভ বিজেপির পছন্দ, বঙ্কিমের নিজের লেখাতেই যে সেই ন্যারেটিভের বিরুদ্ধে উত্তর আছে, সেটা নিয়ে একদিন আলোচনা করা যাবে। আমি ডক্টর পাঁজা যেটা বলেছেন সেই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি বরাবরই পছন্দ করেন না। সেই জন্যই আমি বিস্মিত নই। বিজেপি একেবারেই পছন্দ করে না। তার তিনটে মূলত কারণ। এক, রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্মণ বা হিন্দু ছিলেন না, তিনি ছিলেন একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের জানিয়েছে যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই একটা অঙ্গ, সেটা অন্য কথা। কিন্তু রবীন্দ্রনাথ, বিজেপি কোট আনকোট বলে যাদের হিন্দু বলে দাগিয়ে দিতে চায় একটি বিশেষ শ্রেণীকে, রবীন্দ্রনাথ সেই শ্রেণীতে পড়েন না। দুই, রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা, গোটা জীবন, গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সবসময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন, সম্প্রীতির কথা বলে গেছেন। এটাও বিজেপির একেবারে না পছন্দ। রবীন্দ্রনাথের এই তত্ত্ব তারা একেবারেই তাদের পছন্দ নয়। কেননা আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী। অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন।
তৃতীয়ত, আসলে যেটা বিজেপির মূল কারণ, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ভারতের জাতীয় কংগ্রেস নামক দলের যারা আদি পুরুষ, ধরা যাক মহাত্মা গান্ধী বা শ্রী জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বা শ্রী সুভাষচন্দ্র বসু, তাঁরা রবীন্দ্রনাথকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন। নেহেরু বা সুভাষ বসু রবীন্দ্রনাথকে নিজের মেন্টার বলে মনে করতেন। এবার কংগ্রেসের সঙ্গে জনসংঘ বা বিজেপি বা আরএসএস এর যা ঝামেলা, তার দায় রবীন্দ্রনাথ নিতে পারেন না। নেহেরু বা সুভাষচন্দ্র বা গান্ধী কাকে শ্রদ্ধা করবেন, সেই কারণে রবীন্দ্রনাথের উপর চটে থাকা, রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলা, যেটা কন্নড় কালকে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সাংসদ যে মন্তব্য করেছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতবর্ষের নয়, রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে রবার্ট ফ্রস্ট 1961 সালে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন। ভিক্টোরিয়া কম্প আমরা সবাই জানি, আমি সে প্রসঙ্গে যাব না। এখন এই যে রবীন্দ্রনাথকে দেখতে না পারা, এইটার জন্য তারা একটা নতুন ভাষ্য ফেঁদেছে, যেটা আসলে ব্রিটিশ ভাষ্য। আমি এই ব্যাপারে একটা খুব পরিষ্কার কথা বলে দিতে চাই। যে কথাটা ওরা কালকে বলেছেন, এটা হচ্ছে একটা ইংরেজি মিডিয়ার মিথ্যাচার। 1911 সালের নভেম্বর মাসে পঞ্চম জর্জ, ব্রিটিশ সম্রাট, তিনি ভারতবর্ষের বোম্বেতে আসেন। সেই উপলক্ষে মুম্বাই গেটস, যেটা এখন ভারতবর্ষে একটা 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 খুব মানে দারুণ সৌধ, জানি না বিজেপি সরকার এখন এটা ভেঙে দেবে কিনা, মুম্বাই গেটস, ঠিক ইন্ডিয়া গেট নামে যেটা এখন খ্যাত বোম্বেতে, পঞ্চম জর্জ আসা উপলক্ষে তৈরি হয়েছিল। ডিসেম্বর মাসে পঞ্চম জর্জ কলকাতায় আসেন। 11ই ডিসেম্বর রবীন্দ্রনাথ জনগণমন, একটি ব্রাহ্মস্তোত্র, সেই লেখাটা সম্পন্ন করেন। 27 ডিসেম্বর কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়, ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতার যে অধিবেশন, সেখানে এই গানটি প্রথম গাওয়া হয়। পরের বছর তত্ত্ববোধিনী পত্রিকায় এই গানটি বেরোয়। ওই সময় একটা ব্রিটিশ মিডিয়া তারা লেখে যে পঞ্চম জর্জ আসা উপলক্ষে রবীন্দ্রনাথ নাকি এটা লিখেছেন। রবীন্দ্রনাথ কোথাও কথা স্বীকার করেননি, রবীন্দ্রনাথ কথা বলেননি। এটা একটা ব্রিটিশ মিডিয়ার একটা কায়দা করে খাইয়ে দেওয়া খবর, যেটা বিজেপি এখন, যেহেতু বিজেপি ব্রিটিশদের দোসর ছিল স্বাধীনতা সংগ্রামে, যেহেতু আরএসএস বা জনসংঘ তারা সাপোর্ট করত ব্রিটিশদের, ফলে এই ব্রিটিশ মিডিয়ার গালগল্প তারা এখন খাওয়াতে চাচ্ছে। রবীন্দ্রনাথের 1905 সালে কার্জন বিরোধী বা বঙ্গভঙ্গ বিরোধী যদি বাংলার মাটি বাংলার জল গানটি রচনা দেখি বা রাস্তায় নেমে আসা দেখি, 1919 সালে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালা বা ঘটনার পরিপ্রেক্ষিতে নাইটহুড যদি ত্যাগ আমরা দেখি, তাহলে বুঝবো যে 1911 সালে রবীন্দ্রনাথ কখনো পঞ্চম জর্জের আসা উপলক্ষে এই গান তিনি রচনা করেননি। এটি একটি পিওর, এটি একটি ব্রাহ্ম সঙ্গীত। ফলে রবীন্দ্রনাথের নামে এই মিথ্যাচার বিজেপি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। পরে ব্রিটিশ মিডিয়াও জানিয়েছিল যে এই খবরটি তাদের যে ছাপিয়েছে তারা, এটা ঠিক নয়। রবীন্দ্রনাথের গোটা জীবনের কর্মকাণ্ড যদি আমরা দেখি, তিনি বরাবর সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ বিরোধী একটা অবস্থান রেখে গেছেন। তার পক্ষে পঞ্চম জর্জের আসা উপলক্ষে এই ব্রিটিশ মিডিয়ার খাইয়ে দেওয়া খবর তৎকালীন, এটা বিজেপি বিশ্বাস করতে পারে, গোটা পৃথিবী বিশ্বাস করে না। এবং তার জন্যে যেভাবে কালকে রবীন্দ্রনাথকে অপমান করেছে, আমরা তার জন্য ধিক্কার জানাই, আমরা তার নিন্দা জানাই। আবার বলি, 11 ডিসেম্বর এই গান রচনা হয়েছিল, 27 ডিসেম্বর এই গান প্রথম গাওয়া হয়। এই গানের সঙ্গে পঞ্চম জর্জের আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। যেমন এই পুজোর সময় আমরা দেখতে পাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু গান তিনি রিলিজ করেছেন, আবার সেই সময় দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুজোয় কলকাতা উদ্বোধন করতে এসেছিলেন। কিন্তু সে দুটো কাকতালীয়। এই কাকতালীয়তার সঙ্গে কেউ যদি বলে যে গান তার উদ্দেশ্যে লেখা, সেটা যেমন হাস্যকর হবে, হ্যাঁ, সেটা যেমন মিথ্যাচার হবে, ঠিক একই মিথ্যা বিজেপি আমাদের খাইয়ে দিতে চাইছে। আমি এই যে কর্ণাটকের এই
এমপিকে বেশি গুরুত্ব দিতে চাই না, আমি শুধু তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি দয়া করে কমলা দেবী ধারেশ্বর একজন স্বাধীনতা সংগ্রামী, কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা খুব কম। সদাশিবরাও দেশপান্ডে, নিজলিঙ্গপ্পা, মুঞ্জপ্পে রাও, এরকম 2-3 জন আমরা কংগ্রেস নেতার কথা আমরা পাবো। সশস্ত্র সংগ্রাম কর্ণাটকে হয়নি, কর্ণাটক তখন ছিল বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত। তা এই কমলা দেবী ধারেশ্বর, তিনি খুব অল্প বয়সে তিনি তার স্বামীকে হারান। পরবর্তী ক্ষেত্রে তিনি বিয়ে করেন একজন বিখ্যাত বাঙালিকে, তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন যিনি আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে সিধু জেঠা, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তা তখন তার নাম হয় কমলা দেবী চট্টোপাধ্যায়। তা এই কমলা দেবী এবং হরীন্দ্রনাথের অপূর্ব জীবন নিয়ে সম্প্রতি সাবিত্রী রামন্না একটা চমৎকার বায়োগ্রাফি তাদের বার করেছেন। সেখানে তারা লিখেছেন যে এই দম্পতি যখন তাদের শোকে, দুঃখে, আনন্দে যদি কারুর গান একজনের নাম শুনে থাকেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এই কন্নড় মহিলা স্বাধীনতা সংগ্রামে আপ্লুত হতেন। আর এখনকার এই কি খগেশ্বর নাকি বিশ্বেশ্বর হেগড়ে, সেটা জানার কথা নয়, তিনি জানেন না। তিনি বিজেপির লোক, তিনি অপমান করে যাচ্ছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে গোটা বাঙালি জাতিকে। আমরা এটার ধিক্কার জানাই। এটা একটা সুপরিকল্পিত একটা এজেন্ডা। ইদানিংকালে যে বন্দে মাতরমের সঙ্গে জনগণমনের যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা এই এজেন্ডার এটা একটা সুদূর প্রসারী একটা কৌশল, যে রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো। এইটা বাঙালি বা বাংলা মানবে কিনা সেটা বাঙালির ব্যাপার। আমরা মানবো না, আমরা মানছি না। আমার ধারণা গোটা জাতি এটা এই বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের যে লাগিয়ে দেওয়ার, এই দুই গ্রেট বাঙালির মধ্যে, এটা এই ধারণার বাঙালি এর প্রতিবাদ করবে, এইটুকু আমার বক্তব্য। ব্রাত্য বলার পরে এটা জাস্ট যুক্ত করার চেষ্টা করছি যে তাহলে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং বাংলা বিজেপি নেতৃত্ব, তাদের এই বিষয়ে অভিপ্রায় কি? তারা আবার নীরবই থাকবেন কি, নাকি ভারতবর্ষের মানুষ এটা দেখবেন যে যার হাতে নোবেল তুলে দিয়েছিল, বিশ্ব নোবেল তুলে দিয়েছিল এবং বিশ্ব খ্যাতি এই মানুষ, তিনি শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যখন কেউ অবমাননা করে, তার কি সত্যি ওই পদে থাকা উচিত? তাহলে কি তার রেজিগনেশন তো আমরা ডিমান্ড করব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সেই কর্ণাটকের যিনি এমপি, মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন, তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি। কিন্তু তার সঙ্গে এটাও যুক্ত করছি যে ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশবিরোধী কথা মনে করে না? জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন, তাহলে উনি অ্যান্টি ন্যাশনাল নয়? আর আমরা যখন প্রশ্ন করি, আমরা হয়ে যায় দেশ বিরোধী। ফলে বিজেপিকে তাড়াতাড়ি আপনারা অ্যাকশন দেখান যে গুরুদেবকে যে অপমান করা হয়েছে, আপনারা এই বিষয় নিয়ে কিছু বলবেন, নাহলে ভারতবর্ষ এবং বাংলার মানুষ চিনে নিয়েছে বিজেপিকে, তারাও বুঝবেন। তাহলে গুরুদেবকেও যারা অপমান করেন, সেখানে বিজেপি এই সামগ্রিক এই বিজেপি পরিবার এইটাকে সমর্থন করছে না, এবং এর সঙ্গে বিজেপি কখনোই অপমান করে ক্ষমা চাইবে না। তার উদাহরণ আমরা দেখেছি, যখন বিজেপির জন্ম, রবীন্দ্রনাথের জন্ম বিজেপির প্রধানমন্ত্রী বলেছিলেন। বোলপুরে যখন বঙ্কিমের ছবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পায়ের তলায় রেখে মিটিং করেছিলেন। যখন বিশ্বভারতীতে যখন ইউনেস্কোর যে ফলকটি বসানো হয়, সেখানে প্রধানমন্ত্রীর নাম ছিল এবং বিশ্বভারতীর উপাচার্যের নাম ছিল, কিন্তু বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের নাম সেখানে কেটে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথকে একজন বিজেপি সাংসদ বলেছিলেন গায়ের রং কালো, সেই জন্য তার পরিবারের লোক তাকে কোলে নিত না। এই যে রবীন্দ্রনাথকে অপমান করার একটা ধারাবাহিক যে বিজেপির যে চেষ্টা, এটা তারই একটা পরম্পরা হিসেবে দেখতে হবে। এবং আমরা বলে যাব যে বিজেপি ক্ষমা চা, কিন্তু বিজেপি ক্ষমা চাইবে না। তাদের যেটা কাজ, তারা রবীন্দ্রনাথকে অপমান করা, বঙ্কিমকে অপমান করা, বা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া, এই যে বাঙালি মনীষার যে পরম্পরা, তারা নিশ্চয়ই সেটা চালিয়ে যাবে। তাদের সেটাই করা উচিত, তারা সেটাই করবে। এবং আমরা বাঙালি জাতি এর প্রতিবাদ করবে, প্রতিবাদ করছে, আগামী দিনেও করবে। আমরা পরের ধাপে যাব।
তারপরে আপনারা প্রশ্ন করবেন পরের ধাপে। প্রথমত কয়েকটি অত্যন্ত সাধারণ মানুষের নাম, কিন্তু কোন সূত্রে তাদেরকে বেঁধেছি সেটাও অনেক দুঃখের বিষয়, সেটা বলবো। একটা ভিডিও দেখবেন আপনারা, আর তারপর একটি চিঠি দেখাবো। তাহলে কি, এটা হচ্ছে দামান মাহাতো, বেলপাহাড়ির একজন মানুষ, সাধারণ মানুষ। একজন দোকানদার তারক সাহা, মুর্শিদাবাদ বহরমপুরের। একজন ভাঙড়ের সাধারণ মানুষ শফিকুল গাজী, সে। আরও নাম আসছে উলুবেড়িয়া থেকে। তারপর একজন 65 বছরের ইসরায়েল মোল্লা, শ্যামনগর। আরেকটি নাম মোহন শেখ কাদি, মুর্শিদাবাদ। উলুবেড়িয়ার জাহির মাল, সে সাধারণ একজন মানুষ, একটা গ্রামে থাকেন। শেখ সিরাজউদ্দিন, পূর্ব মেদিনীপুরে রামনগরের। ডাঙ্কুনিতে থাকেন হাসিনা বেগম, থাকতেন। বিমল সাঁতরা, জামালপুরে, পূর্ব বর্ধমান। আশা করি নামগুলো মনে রাখবেন, কারণ মনে রাখতেই হবে কাকলি সরকারকেও, টিটাগড়ের মহিলা। মনে রাখতে হবে ক্ষিতীশ মজুমদারকেও, পশ্চিম মেদিনীপুরের। মনে রাখতে হবে খৈরুল শেখ, দিনহাটা, কোচবিহারে। প্রদীপ কর, পানিহাটি। কিছু মানুষ, অতি সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক, সৌগৌরবে থাকতেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। এই বলাকালীন আরো 3-4টে মৃত্যুর খবর আসছে। কোথায় এই এসআইআর এর জন্য আতঙ্কে, ভয়েতে, সব তথ্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে ভয় সঞ্চার করেছে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের নির্দেশ এ, তারপরে এই দায়িত্বটা কে নেবে? পরপর মৃত্যু। আমরা একটা ভিডিও দেখাবো, যিনি ইলেকশন কমিশন, জাতীয় ইলেকশন কমিশন, তার যিনি চিফ, তার কিছু বক্তব্য। প্রথমত আপনারা সকলেই জানেন, একটা ভয়, ভীতি, প্যানিক সঞ্চার, আমরা তো মাঠে ময়দানে থাকি। যারা তৈরি করেছেন এই ভয়টা, তারা মাঠে ময়দানে থাকে না, ওই রাজনৈতিক দলও থাকে না। কিন্তু আমরা তো দেখছি যে কত মানুষ ভয় পেয়েছেন, কিছু জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু হয়েছে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে। দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ভিডিওটা দেখে নিয়ে আসুন। जो बिहार का एसआईआर हम लोगों ने कराया, उससे चुनाव आयोग को ये भी समझ में आया कि इन्यूमरेशन फॉर्म में एक छोटा सा परिवर्तन करना आवश्यक है। अर्थात जहां रेड बॉक्स आप देख रहे हैं, वहां डिटेल्स ऑफ प्रीवियस एसआईआर है। अर्थात 2003 में अगर आप स्वयं थे तो उसके डिटेल्स भर दें, या 2003 में आपके पिताजी या चाचा या कोई भी उस जनरेशन के थे उनका भर दें, जिससे कि मिलान सरल हो जाए। আরো বিভ্রান্তি। খেলাটা তো ওখানে যে আমি আরো বিভ্রান্তি তৈরি করি, আরো কনফিউশন তৈরি করি। সময়ে যেটা 1 মাস দিয়েছে, হুড়োহুড়ি করে এসআইআর করতে হবে, অনেকগুলো নাম বাদ দিতে হবে, মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক। ডেডলাইন পেরিয়ে যাবে 4 ডিসেম্বর, খসড়ার তালিকা বেরোবে 9 ডিসেম্বর। তারপর কে টুকটাক আবেদন করার চেষ্টা করবে, তার জন্য দৌড়ঝাঁপ করবে, নির্বাচন ঘোষণা করে দেব। ওই শুনওয়াই আর হবে না। আমরা বলছি একটাই, এই যে তিনি গতকালকে অত্যন্ত সম্মানীয়, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, আপনি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনার লিখিত নির্দেশের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। দের ইজ আ গ্যাপ। আবারও বলি, মাঠে ময়দানে আমরা কাজ করছি। আমরা ওখানে দেখছি যে আপনি বলছেন বিএলও সফটওয়্যারে এটা অন্তর্ভুক্ত করেছেন। এই যে অপশনগুলো আপনি দিচ্ছেন, প্রতিনিয়ত তারা শিখছেন। প্রতিনিয়ত এতগুলো মৃত্যু হওয়ার পরে আপনারা সংশোধন করবেন, বিবেচনা করবেন, আরো কনফিউশন, বিভ্রান্তি তৈরি করবেন। কিন্তু আসলে যারা বিএলওরা কাজ করছেন, তারা কি এই সফটওয়্যারের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন না। আমরা জানতে, আমাদের বলল, সকলকে বলল 2002-তে দেখুন, আপনি আপনার বাবা লিখবেন, কিংবা আপনার বাবার দিকে যে
দাদু এই সমস্ত লিখবেন, এখন কালকে কি মনে হলো চাচা। এই যে যা বলে যাচ্ছেন তাতে আরো কনফিউশন হচ্ছে, এবং সত্যি আপনাদের যে মেশিনারি আছে তাদেরকে কিন্তু ঠিকভাবে আপনারা বলছেন না এবং সফটওয়্যারে অন্তর্ভুক্ত করছেন না। সে তো অসহায় অবস্থায় ওখানে দাঁড়িয়ে রয়েছেন। যারা বিএলওরা যখন এই প্রশ্ন করা হবে তাদেরকে এবং অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো, আমি ওই অপশন নেওয়ার চেষ্টা করব, ডাউনলোড করলে অপশনটা নেই। আমরা প্রতিনিয়ত একই বলছি যে এই এতটা অসঙ্গতি, এত আরবিটারি হতে পারে একটা কাজ, এত আরবিটারি একটা ভোটের সংশোধনী কাজ হতে পারে। তাহলে উদ্দেশ্যটা তো, এর আগেও আমাদের অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই ভোটটা বাদ দেওয়ার জন্য এই সংশোধনের কাজ হচ্ছে। এটা সংশোধন হচ্ছে না, এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি। শুধু তাই নয়, ভোটার তালিকা সমগ্র ভারতে একরূপে হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয়। এটা কেন? বাংলার টার্গেট কেন? কিছুক্ষণ আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননার তার বিরুদ্ধে যেভাবে যে কথাটা গতকালকে ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে, সেটা যেমন বাংলাকে টার্গেট করা হয়েছে, ঠিক সেভাবে এসআইআরও কিন্তু বাংলাকে টার্গেট করা হয়েছে। আপনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যাদের এই দেশের জন্ম সেই নাগরিক হতে পারেন। আরবিটারি কথা ইলেকশন কমিশন বলেছে। আচ্ছা, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেছেন, তাহলে ইলেকশন কমিশনকেও বুঝতে হবে কে নাগরিক হবে কে নাগরিক হবে না। আপনি যে প্রক্রিয়াটা করছেন এটা কিন্তু তাদের অন্তর্ভুক্ত নয় দায়িত্বে, তাদের শুধু কে ভোটার হতে চাইছে কে মৃত হয়ে গেছে এটা করার। কিন্তু এই পুরো এক্সারসাইজটা কি গিয়ে দাঁড়ালো আপনি নাগরিক কিনা, কিন্তু সেটা করার কথা কার? স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন এই দেশে জন্মালে তবে আপনি নাগরিক। তাহলে তো আমরা ভারতীয় জনতা পার্টির অনেক এরকম অজস্র নাম, তার মধ্যে এলকে আদবানিজি আছেন, তাকে আমরা সম্মান করি, তার কিন্তু জন্মভিটা ভারতবর্ষ নয়। আর এখানে যাকে আপনি প্রতিমন্ত্রী করে রেখেছেন বাংলায়, কনফিউজড প্রতিমন্ত্রী, সেও এখানে জন্মভিটা নয় তার। কোনটা বলতে চাইছেন? আবারও বলি, এই সংশোধনের কাজটা এত যদি আরবিটারি হয়, এত যদি খামখেয়ালেপনা থাকে, অনুপ্রবেশ রুখতে হবে। কেন শুনবো আমরা এই কথাগুলো? অনুপ্রবেশ রুখতে গেলে আপনার বিএসএফ কে শক্তপোক্ত করুন। অনুপ্রবেশ যদি এতই নিয়ে বিচলিত হন, তাহলে আসামে কেন হবে না এসআইআর? আসামে কেন এসআইআর হবে না? ত্রিপুরাতে কেন হবে না? কেন উত্তর পূর্বে ভারত বিভিন্ন যে রাজ্যগুলো আছে বাংলা ছাড়া, বাংলাকে নিয়ে তারপর বাদগুলো বাদ, তাদেরও তো ইন্টারন্যাশনাল বর্ডার্স রয়েছে বাংলাদেশের সঙ্গে, মায়ানমার সঙ্গে, তাহলে কেন না? আসামে আপনি আরেকটা আইন দেখিয়ে দিলেন, অন্য একটা আইন নাকি আছে, আপনি অন্য ওখানে আইন দেখাচ্ছেন। ইলেকশন কমিশনের ন্যাশনাল ডাইরেক্টিভে একটা রকম আসছে, মৌখিক অন্য আদেশ আসছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বুঝতে পারছি আপনি মানুষকে বিভ্রান্তি দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে ভয় দেখিয়ে আজকে 13-14টা মৃত্যু। এই 13-14টা মৃত্যুর দায়িত্ব কে নেবে? আমরা আবারও ওই জায়গায় পৌঁছেছি। সেই মর্মে একটি অত্যন্ত রেসপন্সিবল দায়িত্ব নিয়ে আমরা যখন কাজ করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তখন এই চিঠিটা গতকালকে এই চিঠিটা ইলেকশন কমিশনের কাছে গেছে, গুরুত্বপূর্ণ চিঠি, এবং অথরাইজ সিগনেটারি আমাদের এআইটিসির পক্ষ থেকে, যে আমরা চাই যে আপনি অফিসিয়াল ইনস্ট্রাকশন একটা বিএলওকে দেবেন, দিয়ে তো বিএলও সফটওয়্যারটা আপনারা আপডেট করুন, নাহলে বিভ্রান্তি চলতে থাকবে, নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে, মানুষ ভয় পেতে থাকবেন। উদ্দেশ্যটা কি? কাম ক্লিয়ার। এইটা আমাদের আরেকটা বলার ছিল। এবং প্রশ্ন নিয়ে মানরেগা নিয়ে আরো পরে আমরা তথ্য আরেকটা দিতে পারি, যুক্ত করতে পারি। আপনি বলছেন বিভাজন, আজ থেকে 26শে নভেম্বর পর্যন্ত বিজেপি দেশ জুড়ে বন্দে মাতরমের 7 শতবর্ষ পালন করতে চলেছে। এটি কি বিভাজনের একটা প্রয়াস? আর যদি বিভাজনই হয় তাহলে বঙ্কিমচন্দ্র কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র দুজনেই তো বাঙালি। সেটাই তো বলছি যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম
যেটা সুকৌশলে বিজেপি উল্লেখ করছে না সেটা হচ্ছে বন্দে মাতরম গানটার বঙ্কিমচন্দ্র লিখেছিলেন আনন্দমঠ উপন্যাসে, পরে যুক্ত হয়, তার আগে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ছাপা হয়। কিন্তু গানটি প্রথম গেয়েছিলেন কে? 1887 সালে কংগ্রেসের অধিবেশনে এই গানটিও প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই গান, এটা মাথায় রাখতে হবে। বন্দে মাতরম গাইছেন রবীন্দ্রনাথ প্রথম। বঙ্কিম রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, রবীন্দ্রনাথ বঙ্কিমের প্রতি আত্যন্তিক শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের সমস্যা হচ্ছে, রবীন্দ্রনাথ যখন তার জীবদ্দশায়, তখন বঙ্কিম যখন তার জন্মকালে না সাভারকার, না হেডগেওয়ার, না গোলওয়ালেকার এরা নেই। রবীন্দ্রনাথের যে জীবনের স্প্যান, কর্মকাণ্ডের মধ্যে এরা সবাই আছে। ফলে রবীন্দ্রনাথের সঙ্গে তাদের তত্ত্বগত কনফ্লিক্ট হচ্ছে। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এইটা আমরা কিছুতেই এটা মেনে নেব না। বন্দে মাতরম গানকে আপনারা তুলে ধরতে চান, আপনারা তুলে ধরুন, কিন্তু ভুলে যাবেন না জনগণমন, এটা কিন্তু এটা নেহেরু, এটা ঠিক যে এটা জওহরলাল নেহেরু ঠিক করেছিলেন যে এটা ভারতের জাতীয় সঙ্গীত হবে, মানে প্রধানমন্ত্রী ঠিক করেছিলেন স্বাধীন ভারতে। কিন্তু যখন আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠন হয় এবং আজাদ হিন্দ ফৌজ যখন প্রথম স্বাধীন সরকার সিঙ্গাপুরে ঘোষণা করে, সেদিনও জনগণমন অধিনায়ক গানটা গাওয়া হয়েছিল। তাহলে বিজেপি আসলে নেহেরু বিরোধী নয়, বিজেপি আসলে সুভাষ বোস বিরোধী, আজাদ হিন্দ ফৌজ বিরোধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম বিরোধী। এই জায়গা থেকে এই দুটো গানের তাৎপর্য এবং মাহাত্ম্য কিন্তু বুঝতে হবে। ফলে ওরা এখন যে কাজটা করছে তার পিছনে একটা সুকৌশলে তাদের নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা আছে। কিন্তু আমি তো বললাম, আমি বঙ্কিমের একাধিক ন্যারেটিভ তুলে আপনাদের দেখাতে পারবো যে বঙ্কিম মোটেও বিজেপির সঙ্গে যান না। যেমন কিনা বিবেকানন্দ, যিনি আমাদের এখানে হিন্দু ধর্মের একজন প্রধান পাইওনিয়ার বলা হয়, বিবেকানন্দকেও যেমন কখনো নিয়ে বিজেপির অস্বস্তি আছে। বিবেকানন্দ কোরআন নিয়ে প্রশংসা আছে, বিবেকানন্দ হিন্দু মুসলিম ঐক্যের কথা আছে, রামকৃষ্ণ মিশনে একজন মুসলমান মানুষ এসেও তিনি দীক্ষা নিতে পারেন, এরকম অপশন আছে। ফলে আমরা দেখব যে এটা নিয়ে বিজেপির চিরকাল অস্বস্তি আছে। আবার একদিকে যখন বাঙালিকে বা বাংলাকে গালাগাল করবেন, আমরা প্রশ্ন জানতে চাইব না যে আরএসএস এর প্রথম যিনি সরসংঘ চালক কেশব বলিরাম হেডগোয়া, তিনি কেন ডাক্তারি পড়ার জন্য ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় সরসংঘ চালক মাধব সদাশিব গোলওয়ালেকার, তিনি কেন স্বামী অখণ্ডানন্দের শিষ্য নিয়ে এই পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সারগাছিতে এসে এখানে বসবাস করেছিলেন। এই তথ্যগুলো আমরা, এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমরা জানতে চাইবো কিনা আমি জানি না। কিন্তু কলকাতা বা বাংলাকে, কলকাতায় পড়াশুনো করবেন, কলকাতাকে আপনার কর্মভূমি, পশ্চিমবঙ্গকে আপনার কর্মভূমি হিসেবে বেছে নেবেন, আবার বাংলাকেই বারবার টার্গেট করবেন, বাংলাকেই অপমান করবেন, যেটা মাননীয় শশী মাইয়া বললেন যে বাংলাকে প্রথম থেকে আপনারা একটা অপমান করার চেষ্টা করে যাচ্ছেন। এটা আমরা কিছুতেই, এটা আমার মনে হয় না যে এটা খুব সভ্য বা সমীচীন কাজ হচ্ছে। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম। আপনি যে কন্নড় স্বাধীনতা সংগ্রামী ফেলুন আর বঙ্গদেশের স্বাধীনতা সংগ্রামী ফেলুন, আমি কোনো তুলনা করতে চাইছি না। কিন্তু যে ভলিউমে বাংলায় যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, সেটা ভারতবর্ষ, সারা ভারতবর্ষ আর কোথায়? পাঞ্জাবে, যার জন্য বাংলার পাঞ্জাব ভাগ হলো, আর মহারাষ্ট্রে। হ্যাঁ, তা সেইটা তো এরা এবং এই তিনটে যে রাজ্যকে বিজেপি এখনো কবজা করতে পারেনি। মহারাষ্ট্রকে কিভাবে ঘুরিয়ে করেছে আপনারা সবাই দেখেছেন। প্রশ্নটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বন্দে মাতরম ধ্বনি আমরা শুনলাম, বিজেপি পার্টি অফিসের শীর্ষ নেতারা বন্দে মাতরম গিয়ে উঠলেন, এবং কোথাও যেন একটা এরকম একটা যে বাঙালি অস্মিতাকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস সামনে তুলে ধরছে, বাঙালি অস্মিতা নিয়ে যেন একটা প্রতিযোগিতা বিজেপির হাতিয়ার বঙ্কিমচন্দ্র, তৃণমূল কংগ্রেস, রবীন্দ্র স্মরণে। আপনি যে কথাটা বললেন যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, সেই একই অভিযোগ সুকান্ত মজুমদার আপনাদের বিরুদ্ধে করছে যে আপনারা আসলে এই দুই মনীষীদের নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাইছেন। আমি তো পরিষ্কার বলছি যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। যদি 1911 সালে এই গানের জন্ম হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে মানে 125 বছর জনগণমনর সেটা কি বিজেপি পালন করবে? আমি এটা পরিষ্কার জানতে চাই।
বন্দে মাতরমে 150 বছর তারা করছেন, খুব ভালো। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস, বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে, বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে, বঙ্কিমকে নিয়েও আছে, সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। এবং সেটা আমরা এখানে তৃণমূল কংগ্রেসের এই সাংবাদিক বৈঠক থেকেই প্রমাণ করব। ফলে আর যিনি বলছেন তিনি তো বঙ্কিমকে তার পায়ের নিচে রাখেন, বঙ্কিমের ছবি পায়ের নিচে রেখে তিনি মিটিং করেন। আপনি বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির কথা বললেন, আর যে কথাটা মাননীয় শশীবাজা বলেছেন, যেটা আমরা বুঝতে পারছি না, যে যদি আমরা সারা পৃথিবীতে যে মানুষ, যে শিশু যে যেখানে জন্মায় সেইটা তার জন্মস্থান হয়। আপনাদেরও নিশ্চয়ই এরকম দম্পতি আছেন, আপনারা জানেন যে আপনাদের পরিচিত আমেরিকায় গেছেন, তাদের হয়তো ওখানকার নাগরিকত্ব নেই, কিন্তু তাদের বাচ্চাটি ওখানে জন্মেছে, হ্যাঁ, তার নাগরিকত্ব সঙ্গে সঙ্গে সেই দেশ দিয়ে দেয়। এখানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উল্টো নিয়ম হচ্ছে, বলছে এখানে জন্মালেই নাগরিকত্ব না, বাবা, চাচার, ঠাকুরদা, ঠাকুমা সবার কুলুজি লাগবে। এ তো একটা আশ্চর্যের ব্যাপার। মানে সেইটা যদি হিসেব করেন, মাননীয় পাঁজা যেটা বললেন, যে তাহলে তো দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় লালকৃষ্ণ আদবানি, তার জন্মস্থান হচ্ছে করাচিতে। আবার পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশারফ, তার জন্ম হচ্ছে দিল্লিতে। তাহলে এটা তো বিজেপি গুলিয়ে দিচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে কি আমরা পারভেজ মুশারফকে বলবো ভারতীয় আর আদবানিকে বলবো পাকিস্তানি? এইটা তো অদ্ভুত প্রশ্ন। ও প্রশ্ন নিইনি। বল্লভভাই প্যাটেল সম্পূর্ণভাবে সেকুলার পার্সন ছিলেন। যেহেতু বিজেপির ন্যারেটিভ অনুযায়ী নেহেরুর সঙ্গে বল্লভভাই প্যাটেলের একটা প্রশাসনিক দূরত্ব ছিল, এবং বল্লভভাই প্যাটেলকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বেশিরভাগ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন। গান্ধীর ইচ্ছায় যেহেতু নেহেরু প্রধানমন্ত্রী হন, ফলে বিজেপি মনে করে যে নেহেরুর সঙ্গে বল্লভভাই প্যাটেলকে লড়িয়ে দিতে পারবে। সব জায়গায় তারা বিভাজন খোঁজে, নেহেরুর সঙ্গে একটু বল্লভভাইকে লাগিয়ে দিলাম। বঙ্কিমের ক্ষেত্রে আমি তো বললাম যে বঙ্কিমের সঙ্গে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে যে প্রতিতুলনা তারা করতে চাইছে, এটা বঙ্গজাতি মেনে নেবে না। আমি বঙ্কিমের ক্ষেত্রে বঙ্কিমের ন্যারেটিভ, তারা বন্দে মাতরমকে বড় করছে, করুক, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জনগণমনকে ছোট করার ক্ষেত্রে তাদের একটা বাড়তি প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। অথচ নেহেরু কিন্তু স্বাধীন ভারতবর্ষে প্রথমটিকে জাতীয় সঙ্গীত এবং দ্বিতীয়টিকে কিন্তু স্তোত্র সঙ্গীত হিসেবে একই সঙ্গে মর্যাদা দিয়েছিলেন। রাজ্য সঙ্গীত গাইবার ব্যাপারে যে শিক্ষা দপ্তরের যে বিবৃতিটি এসেছে, সেটা নিয়েও অনেকে বলছেন যে জনগণ মন অধিনায়ক এই গানটি তো আছে, আরেকটি গানকে কেন কারণ বিভিন্ন বাংলা বিরোধীরা তো বলবেই ওটা। হ্যাঁ, আপনি বলতে চাইলে বলুন। না, আমি বলছি যে একাধিক রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, তাহলে উড়িষ্যায় যদি রাজ্য সঙ্গীত থাকে এবং সেটা যদি বিজেপির কাছে চাপিয়ে দেওয়া না হয়, তাহলে বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখা রাজ্য সঙ্গীত যদি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকেন, একাধিক রাজ্যেই তো রাজ্য সঙ্গীত সত্যিই আছে, বিজেপি শাসিত রাজ্যও আছে, তাহলে সেইটা ফোর্স নয়। রবীন্দ্রনাথের নাম শুনলেই তাদের মনে হচ্ছে এটা ফোর্সফুলি চাপিয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে এই আপত্তি কেন? আমি তো বলছি কেননা তিনি হিন্দু মুসলমানের ঐক্যের একজন অগ্রদূত ছিলেন বলে। আর কংগ্রেসের লোকেরা, মানে ভারতের জাতীয় কংগ্রেসের আদি পুরুষরা, তারা রবীন্দ্রনাথকে কেন শ্রদ্ধা করতেন সেটা তারাই বলতে পারবেন, আমরা কেন বলবো? সারা পৃথিবী রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করত, আমি তো বলেছি। I have two questions. One is, what is your point on হ্যাঁ, তাড়াতাড়ি তা অনেক রাজ্যেই স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া হয়, অনেক স্কুলেই গাওয়া হয়, মানে ভারতবর্ষের অনেক রাজ্যেই রাজ্য সঙ্গীত গাওয়া হয় স্কুলে। তা বাংলার ক্ষেত্রে আপত্তি কেন? বাংলাকে কোণঠাসা করার চেষ্টা কেন? রবীন্দ্রনাথের নাম শুনলেই হা হা করে উঠে ওটা কেন? রবীন্দ্রনাথের লেখা শুনলেই আপত্তি করা কেন? এইটা আমি বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা, হ্যাঁ বলো, পিরালি হিন্দু ছিলেন বলে জানি না।
না, রেজাল্ট তো আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার অনুমত্যানুসারে এবং তার কথায় আমরা ডিসেম্বরের মধ্যে আশা করছি যে এই রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট আমরা দিতে পারবো। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে 60 নম্বর যে পরীক্ষা হয়েছিল তার প্রাথমিক রেজাল্ট বেরোচ্ছে। এরপর ইন্টারভিউ নেবে এসএসসি, ইন্টারভিউ নেওয়ার পর পূর্ণাঙ্গ তালিকা বেরোবে। হ্যাঁ, ওটাই আমি বলে দিচ্ছিলাম মানরেগা নিয়ে। তো মানরেগা নিয়ে ভোট মে হারে আর কোর্ট মে ভি হারে, এই হচ্ছে কে হারে, বিজেপি হারে। মানে ভোটে তো হারছই, কোর্টেও অভিষেক হারছো। বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বলেছিলেন যে এই ভারতীয় 100 জনতা দিনের পার্টি টাকা আমাদের দিতে হবে, একবারই। এটা ন্যায্য টাকা। সেটা কোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সব জায়গায় এটা এত এত বিজেপির অবমাননা হচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার এত কোর্টে মামলা টামলা না করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, টাকাটা এবার দিয়ে দিক, অনেক হয়েছে। না, ওই যেহেতু ডিভিশন বেঞ্চে বলেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যে রাজ্যকে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিল। এই রাজ্যকে শ্রমিকদের বকেয়া টাকাটা কেন্দ্রকে দিতে হবে। এই যে হলফনামা তলব করেছে যে কেন দিচ্ছ না, 4 সপ্তাহের মধ্যে তলব, 6 সপ্তাহ পরে আবার মামলার শুনানি। কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই, তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু হোক, এটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত কলকাতায়। ফলে এটা তো সবে বেরিয়েছে এখন, ওইটাই বললাম। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, ভোটেও হেরেছেন, কোর্টেও হেরেছেন, আবারও তাই হয়েছে। আর কত करारा जवाब थप्पड़ कितना मिलेगा आपको, कितना थप्पड़ खाएंगे निर्लज्ज। সাধারণ মানুষদের বঞ্চিত করেছেন, রাজ্যকে বঞ্চিত করেছেন। আর কত নির্দেশ দরকার, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনারা ভুল করেছেন। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি ফোন করে বলেছেন 100 দিনে কাজ টাকা বন্ধ করে দাও বাংলায়, ভুল করেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর মানুষও সেটা প্রতিবাদ করেছে, কিন্তু তারা কিন্তু গাজোয়ারি করছে। আর কিছু প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? প্লিজ এবার আমি একটু করে নিই। There are 2 questions. Number 1, what is your point on Hegde? Do you demand his resignation and why? And second is, when the entire country is celebrating 150 years of Vande Mataram from the governments also, why the BJP is saying that the Trinamool Congress government is not celebrating because they want to appease one group of community? No, I think, as I said earlier, that BJP wants to division not only the religion or on the caste or the creed. Now they are trying to make division between Tagore and Bankim Chandra, the 2 great Bengalis. So Jana Gana Mana was written in 1911, written by Rabindranath Tagore, and in 18th century Bankim has written, and he put his song in Anandamot novel in 1882, I think. But before on 1875, the song was written in Bongo Darshan. So they think that they can champion Bankim and they can decline or they can insult Rabindranath. But the 2 are Bengalis. Bankim respect Tagore. Tagore also respects immensely Bankim. So there is no question of division which BJP is trying to do. And I firmly believe that Visheshwar Kagri, which Dr. Panja said, that we demand his resignation because he was trying to insult not particular a person but an era, the great Renaissance of Bengal. So they have no idea about the Bengali pride, Bengali glory. So we demand the resignation. And why government is not celebrating 150 years of Vande Mataram like the entire country is celebrating? You see, BJP should not ask any questions on this. Who said? Who said? Who said? Who said? No. No. Honorable Chief Minister has created one has committee formed in a the celebration last, committee and the last already. committee for 150 Absolutely. years of Vande Mataram. And Mamata Banerjee has a deep and great respect for Bankim. We've done this Every press year also. we have created Bankim Bhavan, West Bengal government in Noihati. A celebration committee has been formed. And in his birthday we're giving floral tribute to Bankim. And Honorable Chief Minister has given a sufficient fund in Bankim Bhavan. So and particularly in Anandamot, she has created one committee
to celebrate it. So, as usual, the BJP is misinformed, illiterate, and misinformed concept about nationalism, and the insult to Gurudev Rabindranath Tagore, who we worship as God. He does not only belong to Bengal, he does not only belong to India, he belongs to the entire world. So, the deliberate insult, this is a deliberate insult. It's not that they are not knowledgeable about him. The idea is to target Bengal. Target Bengal's culture, target Bengal's icons, target Bengal's heritage, try to break the backbone of Bengal, target the people of Bengal, economic onslaught, social onslaught, try to attack the culture, and information, spread misinformation, spread a wrong narrative about Kavi Guru Rabindranath Tagore or the national anthem. So our question is this, that is BJP going to ask that MP to resign or not? Come clear, BJP, what is your central leadership saying and the state leadership saying about this issue? Why are you quiet? Why are you quiet? Because you are against Bengal. Bengal ke virudh hain aap. Anti-Bengal, anti-Bengal. You are anti-national. সারাক্ষণ হিন্দু হিন্দু করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই দলিতদের বাদ দিয়েছে, মুসলমানদের বাদ দিয়েছে, আদিবাসীদের বাদ দিয়েছে, বাঙালিদের বাদ দিয়েছে, এখন রবীন্দ্রনাথকেও বাদ দিতে চাইছে। এই যে খণ্ডিত সংকীর্ণ হিন্দুত্বের যে ধারণা, এইটা এই ব্রাহ্মণ্যবাদী যে ধারণা, এই যে আমি এই কিছুদিন আগে বাজপেয়ীকে লেখা একটা চমৎকার দ্য বিলিভার্স ডায়লেমা নামে দুখণ্ডে বই, বাজপেয়ীর একটা সুন্দর বায়োগ্রাফি বেরিয়েছে। তাতে ভূমিকায় যে লেখক যে কথাটা বলছেন যে বাজপেয়ীর হিন্দুত্বের সঙ্গে মোদীর হিন্দুত্বের তফাৎ কোথায়, বাজপেয়ীর যে হিন্দুত্বের যে ধারণা ছিল সেটা বলতো যে হিন্দু হচ্ছে সব থেকে বড় সেকুলার, আর মোদীর সময়কার হিন্দুত্ব বলতে চায় হিন্দুরা হচ্ছে সব থেকে বড় কমিউনাল। কিন্তু অধিকাংশ হিন্দু মানুষ এই বিভাজন মেনে নেবেন না। রবীন্দ্রনাথকে অপমান করা, বাঙালিকে অপমান করা, বাঙালিকে কোণঠাসা করা, নানাভাবে বাঙালি মনীষীদের ছোট করা, এটা আসলে নাগপুরের থিওরির সঙ্গে রবীন্দ্রনাথকে তারা আঁটাতে পারছে না, বঙ্কিমকে আঁটাতে পারছে না, বঙ্কিমকে ভাবতে পারছে, বঙ্কিমকেও যে পারবে না আগামী দিনে তা প্রমাণ হবে। কন্ট্রাডিকশন মানে না, আমি তো আপনাকে বললাম যে রবীন্দ্রনাথের, আপনি যদি 1905 সালে রবীন্দ্রনাথের ব্রিটিশ বিরোধী ভূমিকা দেখেন, 1919 সালে যে ব্রিটিশ বিরোধী ভূমিকা দেখেন, তাহলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে 11 সালে ওই গান রবীন্দ্রনাথ যে লিখেছিলেন তা কখনোই পঞ্চম জর্জের নয়। আর রবীন্দ্রনাথের কন্ট্রাডিকশন ছিল কি ছিল না সেই নিয়ে একটা একদিন আমরা আলাদাভাবে কথা বলতে পারি, কিন্তু বিজেপি বা আরএসএস এর কোনো কন্ট্রাডিকশন নেই। তারা যে খুব পরিষ্কার বিষয় রাত্রকে বলছি যে কারা এই উক্তি করছেন, কিছু রাজনৈতিক মানুষ। আপনারা কি এটা কোনো এক্সপার্টস যারা এইটা নিয়ে মূল্যায়ন করেন, লেখাপড়া করেন, যারা এটা নিয়ে রিসার্চ করেন, তারা বলবেন, তর্ক হবে, ওখানে আলোচনা হবে। কারা বলছেন? রাজনৈতিক নেতারা বলছেন, তাদের উদ্দেশ্যটাই এটা। সুতরাং তাদের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ইতিহাস পাল্টাতে চায়, তাদের মতো লিখতে চায়, তাদের মতো মনীষীদের তারা ইনসাল্ট করতে চায়। সেখানে নিশ্চয়ই বাংলা ওই লাইনে আছে টার্গেটে, এটা পরিষ্কার। উনি কে? উনি এক্সপার্ট। উনি কেন রবীন্দ্রনাথ নিয়ে বলবেন? প্রশ্নটা এখানে। তাই জন্য ভারতীয় জনতা পার্টিকে জবাব দিতে হবে। আপনার কারা, কেন বলবেন এটা নিয়ে? এই বিষয়ে আপনি কি বিশেষ ডিগ্রি উপার্জন করেছেন? এসআইআর আতঙ্কের ঠিক, এটা নিয়ে তো সত্যি আমরা বিব্রত। মানুষ মারা যাচ্ছেন আর এই দুঃখটা স্পর্শ করে না ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনকে। আপনারা পরিষ্কারভাবে এই জলঘোলাটা না করে পরিষ্কার করেন না কেন? আর কেন সময় নিয়ে এসআইআর হয়নি কেন? আপনার হুড়োহুড়ি করে 1 মাসের মধ্যে আপনাকে এসআইআর এই কাজটা করতে হবে কেন? আপনারা এসআইআর 2024-এর লোকসভা নির্বাচন আগে করেননি কেন? এসআইআর 2002
যখন হয় 2 বছর সময় নিয়েছিলেন, এখন কেন 1 মাসের মধ্যে এই কাজটা হবে, তারপর 1 মাসের মধ্যে ওই হিয়ারিং ইত্যাদি সমস্ত কেন, তাড়াহুড়ো কেন? এই হুড়োহুড়ি করতে গিয়ে মানুষ সমস্তটা বুঝতে পারছেন না, আর আপনাদের অশুভ উদ্দেশ্যটাও বুঝতে পেরেছে। এটা তো পরিষ্কার হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি খেলছে এর পিছনে। সেটা বিহারের এসআইআর করার পরেই হোক না কেন, আসামে এসআইআর না করার মধ্যেও তো হোক না কেন, অনুপ্রবেশকে আপনারা ঢুকতেই চাইছেন না। আপনি ভারতীয় জনতা পার্টিকে জেতানোর একটা প্রয়াস নিচ্ছেন, এটা তো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কি দোষ বলুন তো? আর আজকে জনসাধারণ প্রশ্নের মুখে মানে এটা লক্ষ্য করতে হবে, যে তালিকা ডক্টর পাঁজা দিলেন প্রতিটি নাম হিন্দু নাম। তাহলে আপনারা বলেছিলেন যে হিন্দু যারা আসবেন তারা শরণার্থী, আর তার সে আর মুসলমান হলে অনুপ্রবেশকারী। তা যারা আপনার শরণ নিল, যারা শরণার্থী হতে চাইলো, তারা হঠাৎ কেউ কীটনাশক খেয়ে ফেলছেন, কেউ গলায় দড়ি দিচ্ছেন, কেউ অবসাদে মারা যাচ্ছেন। তাহলে হিন্দু এবং মতুয়া ধর্মাবলম্বী যারা, তাদের প্রতি এই আক্রোশ কেন? তাদের বেশি করে মারা যেতে হচ্ছে কেন? তাহলে কি এটা যে ব্রাহ্মণ্যবাদী, পেশোয়া ব্রাহ্মণ্যবাদী যে দল, তারা কি আজকে গোটা বাংলা বা বাঙালিকে এসআইআর এর নামে মৃত্যুমুখে ঠেলে দিতে চায়? সমস্ত হিন্দু নাম কেন দেখতে পাচ্ছি, আর অনুসূচিত বর্গের নাম দেখতে পাচ্ছে কেন? এই দমন মাহাতোর নাম বললেন ডক্টর পাঁজা। মাহাতো মানে বুঝতেই পাচ্ছেন যে পুরুলিয়ার একটি বিশেষ শ্রেণীকে তিনি রিপ্রেজেন্ট করেন। তা তাদের কেন মরতে হচ্ছে? আমি এই সেম কনটেক্সটে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে এই যে এতগুলো মানুষ যারা মারা যাচ্ছে, এটা খুবই আনফরচুনেট, কিন্তু আপনারা এটার জন্য কি সচেতন বার্তা বা এই মিসইনফরমেশনটা কিভাবে কাউন্টার করবেন? দেখুন, এটা থেকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। তিনি সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে পরিষ্কার জানিয়েছেন যে এখানে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। গতকাল তিনি বলেছেন সব মানুষ এসআইআর এর ফর্ম ফিল আপ করবো, তা করা হবে, তারপর আমি করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দলগতভাবে এটা একটা মিটিং করেছেন, সমস্ত বিএলএ টুদের নিয়ে আমাদের রাজ্যের প্রতিটি কোণায়, প্রতিটি জেলায় সেখানে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। আমরা আমাদের নেতা বা নেত্রীর পুনরাবৃত্তি করে, প্রতিধ্বনি করে বলতে পারি আপনারা ভয় পাবেন না। কিন্তু দেখুন, আতঙ্ক এমন একটা জিনিস, তা সংক্রামিত। এই যে ভয় ছড়িয়ে দিচ্ছে, এই যে ফিয়ার সাইকোসিস, এই যে মানুষকে ভয় পাইয়ে দাও, আতঙ্কগ্রস্ত করো এবং মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাও, মানুষ অবসাদে আত্মহত্যা করতে বাধ্য হয়। এইটা বিজেপি যে করছে, এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আমাদের দল, আমরা প্রত্যেকটি পাড়ায় ক্যাম্প করেছি এবং সেই ক্যাম্প থেকে আমরা বলছি যে আপনাদের যদি কোথাও নির্বাচন কমিশনের কাজে আপনাদের মনে হয় গণ্ডগোল আছে, গোলযোগ আছে, আপনারা আসুন, আপনাদের নাম তোলার দায়িত্ব, বা আপনারা যদি বৈধ হন, আপনার নাম তোলার দায়িত্ব আমাদের পার্টির। বলছি, আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জন্মদিনে তিনি তার কেন্দ্রের জন্য আজকে আবার সেবাশ্রয় ঘোষণা করেছেন, একটা বিশাল কর্মযজ্ঞ। এত ব্যস্ততার মধ্যে কি বলবেন? সেটাই আন্দোলন চলছে, সামনে ভোট রয়েছে, সেবার মধ্যে দিয়ে তার জন্মদিন পালন, এটা তো এত সুন্দর একটা বার্তা, একটা সকলের জন্যে। আমরা নিশ্চয়ই তাকে শুভকামনা জানাই, দীর্ঘজীবী হোক, সুস্থ আয়ু নিয়ে বেঁচে থাকুক। তার আজকের এই সেবাশ্রয় ঘোষণা একটাই, হচ্ছে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তাকে অভিনন্দন, তিনি যদি পারেন করে দেখান। आज कोलकाता हाईकोर्ट ने निर्देश दिया है 100 डेज को जल्दी शुरू करने के लिए। इस पे क्या कहना है, क्योंकि इसके पहले भी सेंटर सुप्रीम कोर्ट में जा चुकी है और जल्द स्टार्ट करने का भी आज ऑर्डर दिया गया है। किस रूप से देखते हैं, क्या कहेंगे? नहीं, ये तो फिर एक करारा जवाब हुआ है, किसके गालों में? बीजेपी के गालों पे। और जैसे हम लोग ने कहा कि हमारे नेता अभिषेक बंदोपाध्याय बोले कि वोट में भी हारे हैं आप, कोर्ट में भी हारे हैं, और आपको क्या प्रमाण जरूरत है? अगर आप कोर्ट के जो हाल ही में बोले हैं कि हम पश्चिम बंगाल राज्य सरकार को बोल रहे कि आप तुरंत ही 100 दिन का काम चालू करवाइए, और केंद्र सरकार को बोल रहे हैं कि आप पैसा क्यों नहीं दे रहे हैं, इसका हलफनामा द्वारा आप जवाब दीजिए 4 हफ्ताओं में। 6 हफ्ता बाद फिर हियरिंग होगा। और कितना कहेगी हाई कोर्ट? और ये गारंटी स्कीम का एक प्रकल्प है, 100 डेज गारंटी स्कीम, महात्मा गांधी के नाम पे नामांकित, आपको गारंटी देता है काम का।
कौन गारंटी ले रहा है? देखिए, ये लोग संविधान को नहीं मानते, देश के कानून को नहीं मानते, इतना अहंकार है क्योंकि केंद्र सरकार में उनकी सरकार है करके। इसके विरुद्ध हम लोग इतना सब जानते हैं कि जन समुदाय की राय, डेमोक्रेसी आखिर शब्द उनसे ही निकलती है। वोट बक्सा द्वारा इनको हराना, यही भाषा वो समझते हैं। भाई बीजेपी हारेगी। আমি বরং আজকের দিনে বিজেপি যখন বন্দে মাতরমের 150 বছর পালন করছে, বঙ্কিমকে তুলে ধরছেন, ভালো। আমি তার পাশাপাশি বরং আজকে দাবি জানাতে চাই যে 5 বার মুচলেকা দেওয়া বিনায়ক দামোদর সাভারকারের নামে যে আন্দামান সেলুলার জেল করা হয়েছে, ব্রিটিশদের কাছে 5 বার মুচলেকা দিয়েছিলেন তিনি। আর ওইখানে একাধিক বাঙালি মানুষ, উল্লাসকর থেকে শুরু করে বারিন ঘোষ, হেমচন্দ্র কানুনগো, আইবি রায়, এদের কারুর নামে যদি এই নামটা পাল্টে করে, তাহলে বুঝবো যে সত্যি বাংলা বা বাঙালির প্রতি বিজেপির কোনো প্রীতি আছে। আমরা আজকে এই প্রেস কনফারেন্স শেষ মুহূর্তে জাতীয় সঙ্গীত দিয়ে করছি এবং আপনাদের সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়াতে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता।